6 সেপ্টেম্বর 2025 সকাল 8টা। কৈলাস যাত্রার ষষ্ঠ দিন। আজ আমরা যাচ্ছি সাগা থেকে মানস সরোবর। ইতিমধ্যেই আমাদের পাতরাস হয়ে গেছে। আমাদের লাগেজ ও অন্যান্য জিনিস ট্রাকে তোলা হচ্ছে। এখানে একটা নিয়ম প্রচলিত আছে, যাত্রীরা যাবে বাসে আর অন্যান্য জিনিস যাবে ট্রাকে। গতকাল আমরা বিশ্রাম নিয়েছি, আজ আবার যাত্রা শুরু করব। আজই প্রথম দর্শন করব মানস সরোবর। মনে একটা অদ্ভুত আনন্দ। আমাদের ট্যুরের স্টাফরা খুবই পরিশ্রমী। এত সকালবেলা বেশ ঠান্ডার মধ্যেই অনেক কাজ করছেন। আমি এখন বাসের জন্য অপেক্ষা করছি। আগেই বলেছি, এখন সময় সকাল 8টা। তবে এখানে এখনো দিনের আলো তেমন ফোটেনি। এখানে দিন হয় একটু দেরিতে। হর হর মহাদেব। এখন সময় সকাল 8:30। আমাদের যাত্রা শুরু হলো। সাগা থেকে আমরা এখন চলেছি মানস সরোবরের উদ্দেশ্যে। চলেছি সাগা থেকে মানস সরোবর। সাগা থেকে মানস সরোবরের দূরত্ব প্রায় 440 কিলোমিটার। সময় লাগবে প্রায় 9 থেকে 10 ঘন্টা। এ পথে যেতে যেতে একটা অসাধারণ দৃশ্য দেখছি। রাস্তা পার হচ্ছে ইয়াকের দল। এর আগে কাশ্মীরে দেখেছি ভেড়ার পাল রাস্তা বন্ধ করে দেয় এইভাবে। তবে এখানে ইয়াক ও ভেড়া দুইই আছে। সাগা থেকে মানস সরোবরের এই যাত্রাপথটি খুবই মনোরম। প্রায় ঘন্টাখানেক বাস চলার পর বাস থামল। বাস থেকে নেমে দু চোখ ভরে তিব্বতের এই অসাধারণ দৃশ্য উপভোগ করছি। এ পথে যানবাহনের বেশি ভিড় নেই। রাস্তাঘাট বেশ ফাঁকা। কিছু সময় পর পর হাতে গোনা কয়েকটি যানবাহন দেখা যাচ্ছে। আমরা প্রায় 1 ঘন্টায় 60 থেকে 65 কিলোমিটার চলে এসেছি। কিছু সময় বিরতি নেওয়ার পর আবার উঠছি বাসে। বিরতির পর আবার বাস চলতে শুরু করল। চারিদিকে তিব্বতের অসাধারণ দৃশ্য। এখানকার ভূমি খুবই বৈচিত্র্যময়। এখানে রয়েছে উঁচু খাড়া পাহাড়, গভীর গিরিখাত, হিমবাহ এবং শুষ্ক মরুভূমি ও তৃণভূমি। এখানকার তৃণভূমিতে দেখছি বিচরণ করছে ইয়াক, ভেড়া সহ অন্যান্য প্রাণী। এখানকার অধিবাসীদের জীবিকা অনেকাংশেই পশুপালনের ওপর নির্ভরশীল। এখানে একসঙ্গে বর্ষা ও শরতের আবহাওয়া উপভোগ করা যাচ্ছে। একদিকে ভালোই মেঘ, অন্যদিকে নীল আকাশ। কি অপরূপ দৃশ্য! তিব্বতের কিছু স্থান বাদ দিলে সমগ্র তিব্বতই মালভূমি এবং এই মালভূমি পর্বত দ্বারা বেষ্টিত। সকাল 11টা। বাস আবার থামল। এই স্থানটার নাম আমার জানা নেই, তবে এটা বুঝতে পারছি এই স্থানটা লাসার কাছের
কোনো একটি জায়গা। সামনে দর্শনীয় কিছু একটা আছে, চলুন দেখে আসি। এখানে দেখছি সোনালী ইয়াকের স্তম্ভ আছে। ইয়াক তিব্বতের ঐতিহ্যবাহী প্রাণী। এই প্রাণীর ওপর তিব্বতীয়রা অনেকাংশেই নির্ভরশীল। এখানে তিব্বত স্থায়িত্ব শাসনের ৭তম বার্ষিক উদযাপন দেখানো হয়েছে। এর সামনেই একটি তোরণ দেখছি, তবে তোরণটি কি বিষয়ে তৈরি তা আমার জানা নেই। আপনাদের মধ্যে কেউ জেনে থাকলে অবশ্যই জানাবেন। এখানে বাস দাঁড়িয়েছে একটা পেট্রোল পাম্পে। এই পেট্রোল পাম্পে টয়লেটের সুবিধা আছে, তবে একটা জিনিস দেখে আমি খুবই অবাক হলাম। এখানে পেট্রোল পাম্পের মতো জায়গায়ও অনেকেই স্মোক করছেন। এখানে স্মোকিং ব্যাপারটা খুবই নরমাল। সাগা থেকে মানস সরোবর যাত্রাপথে অসাধারণ একটি স্থান দেখে আবার যাত্রা শুরু হল। তিব্বত শুধু মালভূমির দেশ নয়, এখানে আছে প্রচুর নদ নদী, লেক। এখানকার তৃণভূমিতে মাঝে মধ্যেই দেখছি বিভিন্ন জাতের ইয়াক। এখানে দেখা যায় সাদা ইয়াক, যা খুবই বিরল। তিব্বতীয়রা খাদ্য, যাতায়াত, পোশাক সবকিছুর জন্যই ইয়াকের উপর খুব বেশি নির্ভরশীল। এখানে বন্য ও গৃহপালিত উভয় ধরনের ইয়াকই দেখা যায়। প্রায় বেলা 2টো বাস থামল একটা অসাধারণ স্থানে। এই স্থানটির নাম ঝাংবা, যা তিব্বতের শিগাৎসেতে অবস্থিত। জায়গাটা ভীষণই সুন্দর, তবে এখানে একটা অসুবিধা আছে। পাবলিক টয়লেট এখানে থাকলেও তার অবস্থা খুবই বাজে, তাই সবাই বেছে নিচ্ছে ওপেন টয়লেট। আর এই স্থানটা বেশ ফাঁকা, তাই কারুর তেমন অসুবিধা হচ্ছে না। এখানে আছেন অনেক সংখ্যক তীর্থযাত্রী। মানস সরোবর যাত্রার পথে সবাই এই স্থানেই লাঞ্চ করেন। অন্যান্য টিমের লাঞ্চ রেডি হলেও আমাদের টিমের লাঞ্চ এখনো রেডি হয়নি, তাই এই সুযোগে আমি এখানকার সুন্দর পরিবেশ একটু ঘুরছি। এখানকার লাঞ্চটা একটা সাধারণ লাঞ্চ নয়, এটা একটি সুন্দর পিকনিক স্পট। এটা একটা সুন্দর পিকনিক, দারুণ লাগছে।
এখানে আছে যাত্রীদের বসার ব্যবস্থা। এখানে বসে কিছুটা ভালো সময় কাটানোই যায়। এখানে দেখছি একটি সাইনবোর্ড, এতে লেখা আছে এখানে সমৃদ্ধির বাতাস বইছে, শুভ কামনা, সবকিছু ঠিকই আছে। আরো কিছুটা সামনের দিকে এগিয়ে গেলাম, দেখছি এখানে তিব্বতীয় তৃণভূমির মধ্যে দিয়ে বয়ে চলেছে একটি নদী। আমার মনে হয় এই নদীটির নাম মাকুয়ান, যা ব্রহ্মপুত্র নদীর উৎস। নদীর অপর পারে যাওয়ার জন্য আছে একটা লোহার সেতু। আমি এখন সেতু পার হয়ে চলেছি ওই পারে। এখান থেকেই দেখতে পাচ্ছি লাঞ্চ রেডি। যাই, লাঞ্চটা করে আবারও ঘুরব। কিছুটা বিক্ষিপ্তভাবে এদিক ওদিক ঘোরার পর চলে আসলাম লাঞ্চের জন্য। এখন নেব লাঞ্চ। আমাদের লাঞ্চ আজকে এই সুন্দর পরিবেশের মধ্যে, বিহারের দাদা দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে। আপনার ঘর কাহা পর হ্যায়? মুম্বাই। মুম্বাই। এই মুম্বাইয়ের দাদা, যাই হোক, ও বসেই খাচ্ছে আমার সঙ্গে। আমাদের টিমেই আছে। লাঞ্চে আছে এই যে সামান্য ভাত নিয়েছি, আর পাস্তা আছে, চাইনিজ মাশরুম আছে, আর আছে রাজমা আছে, আর একটা সবজি আছে, আর আছে ফুডস। ঠিক আছে, একটু ঠান্ডা হয়ে গেছে, আসলে সকালবেলা রান্না করে নিয়ে এসছে তো, তাই একটু ঠান্ডা আছে। ঠিক আছে, খাওয়ার মতো, খাওয়া যাবে ভালোই। আচ্ছা, চাইনিজ মাশরুমটা একটু ট্রাই করে দেখি। চাইনিজ মাশরুম আমাদের ওখানকার মতো না, কেমন যেন বেশ একটা, স্বাদটা খুব একটা ভালো লাগছে না। যাই হোক, আর পাস্তাটা দেখি, এটা ঠিক আছে, ভালোই। আর রসগোল্লা তো কি বলবো, রসগোল্লা, যে রসগোল্লা দেখেই ভক্তি আসছে না, রসগোল্লা দেখেই ভক্তি আসছে না। যাই হোক, দেখি, খেয়ে দেখি। ভালো না, সত্যি কথা বলতে ভালো না। একটা সেন্ট, কেমন যেন সেন্ট, আর প্রিজারভেটিভ তো আছেই, খুব একটা ভালো লাগছে না। যাই হোক, এবার খেয়ে নিই। হ্যাঁ, খাবারের স্বাদ যেমনই হোক, বড় কথা এই অঞ্চলে খেতে পাচ্ছি এই অনেক। আরো প্রায় ঘন্টা তিনেকের পথ বাকি আছে এখান থেকে। আমাকে বললো ঘন্টা তিনেকের পথ বাকি আছে। পথের দৃশ্য তো অবশ্যই দেখাবো। বেলা 3টে। লাঞ্চের পর বাস আবার চলতে শুরু করলো।
বেলা 4টে, বাস চলছেই। লাঞ্চের পর থেকে বাস আর কোথাও থামেনি। বাসে সব যাত্রী যে তিব্বতের এই সুন্দর দৃশ্য উপভোগ করছেন এমন নয়, বেশিরভাগ যাত্রী খাওয়া দাওয়ার পর ঘুমে আচ্ছন্ন। চলার পথে দেখছি একটা জলাশয়। ভাবছি এই স্থানে বাসটা থামলে ভালোই হতো। ভাবতে ভাবতেই দেখি বাস এখানে থামল। এখানে আছে একটি বিশাল লেক। আমি আমাদের গাইড কর্মাজিকে জিজ্ঞাসা করে জানতে পারলাম এই লেকটির নাম হনুমান লেক। এই সরোবরের নাম এমন কেন তা তিনি বলতে পারলেন না। আমার মনে হয় সরোবরের সাথে হনুমানের কোনো যোগসূত্র আছেই। আমি এবং আমরা অনেকেই আছি, সবাই দর্শন করছি হনুমানতা। তার জায়গাটা দারুণ, অসাধারণ। চারিপাশের ভিউ, বাসে একভাবে চলেছিলাম, অনেকক্ষণ পরে একটু নামতে পেরে ভালোই লাগছে। সরোবর দেখে আবার যাত্রা শুরু হলো। আজও খেতে খেতেই চলেছি। সহযাত্রীরা বিভিন্ন খাবার ভাগ করে খাচ্ছেন। এইভাবে বিভিন্ন স্থানের খাবারের স্বাদ গ্রহণ করতে করতে চলেছি। দারুণ লাগছে। বিকাল 5:30 পৌঁছালাম মানস সরোবরের তীরে। আর মাত্র কয়েক মিনিট দর্শন করব মানস সরোবর। মনে এক আলাদাই আনন্দ। বাসে বসে বসেই প্রথম দর্শন করলাম মানস সরোবরের। সরোবর দেখেই সরোবরে নামার জন্য মনটা আকুল হয়ে উঠেছে। বাস থেকে নেমেই দৌড়ে গেলাম সরোবরের দিকে। দু চোখ ভরে দেখছি মানস সরোবর। দূরে দেখা যাচ্ছে কৈলাস পর্বত, তবে মেঘের কারণে পর্বতটা আবছা। নেয়ালাম থেকে সাগা হয়ে যে বাসে আমরা এতক্ষণ আসলাম, এবার সেই বাস থেকে আমরা নেমে অন্য একটা বাসে উঠেছি। এই বাসটি ইলেকট্রিক বাস, যাতে এই স্থানে দূষণ কম হয় তার জন্যই এখানে এই বাসগুলো চালানো হয়। শুরু হয়ে গেল আমাদের মানস সরোবর পরিক্রমা। এখন বিকাল 5:30, কিন্তু এখানে কি প্রখর রোদ। এই রোদ উপেক্ষা করেই সরোবর ও কৈলাস পর্বত দর্শনের জন্য বাসের এই দিকে বসলাম। বাস ছুটে চলেছে মানস সরোবরের তীর বরাবর। তবে এখানে রাস্তার অবস্থা খুব ভালো নয়। বাসে চলতে চলতেই মাঝে মাঝে দেখছি কৈলাস পর্বত, আবার হঠাৎই অদৃশ্য হয়ে যাচ্ছে। তবে ওই দিকটা মেঘমুক্ত হলে পর্বতটা ভালোভাবে দেখা যেত। বাস প্রায় 15-20 মিনিট চলার পর থামল মানস সরোবরের তীরে।
নেমে পড়লাম জলে। এইভাবেই আমার স্বপ্ন বাস্তবে রূপ পেল। এখানে এসে একটা কথা বলতে ইচ্ছা করছে, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। আজই মানস সরোবর পরিক্রমার পথেই দেখব রাক্ষসতাল, তবে তা থাকছে আগামী সপ্তাহে। দেখতে সফর সফর ভ্রমণ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব।